প্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে। ফাইনাল গেমের আগে বলতেই হবে যে একদিকে হচ্ছে সুশৃঙ্খল ফুটবল, অপরদিকে শেষ পর্যন্ত হার না মানার যে লড়াকু মেন্টালিটি। দুটো দলের অবস্থান ঠিক এরকম। আর ফুটবলীয় সৌন্দর্যের কথা যদি বলি তাহলে ল্যাটিন ফুটবল এবং সেই সাথে ইউরোপীয় যে সৌন্দর্যের কথা আমরা বলি, মাঠের সৌন্দর্য, ফুটবলীয় সৌন্দর্য, সেটাই কিন্তু উপভোগ করার পালা। একটি দল হয়তো হাসবে, হয়তো বা ট্রফি উঁচিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিবে, আর অপরদিকে হাজারো কোটি দর্শককে কাঁদিয়ে তারা হয়তো মাঠেই কাঁদতে থাকবে। এই তো রেজাল্ট। কিন্তু দিন শেষে আমাদের সবারই মনে রাখতে হবে ফুটবল কিন্তু একটি গেম, যেটার একটি রেজাল্ট আসবে এবং রেজাল্টটাকে স্পোর্টিং হিসেবেই মেনে নেওয়া উচিত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনাল গেমের আগে আমি শ্রাবণ ও তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এটিএন বাংলার পর্দায় হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডিতে। আমি তো আছি, থাকছেন আপনারাও, এবং সেই সাথে রয়েছেন তিনজন স্পেশাল গেস্ট। আমার সাথে রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার, বলা যায় কিংবদন্তি একজন ফুটবলার, শেখ মোহাম্মদ আসলাম। সেই সাথে রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি, এবং আরও রয়েছেন বিশেষ অতিথি হিসেবে ভীষণ পছন্দের একজন সিঙ্গার পুতুল। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। এক মাসেরও বেশি সময় ধরে, 39 দিন, সেটাই দীর্ঘ একটা সময়, কিন্তু আজকেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো ফাইনাল ম্যাচের যে টান টান উত্তেজনা, সেটার আগে একটু আমি তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচটি ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স, এটা কেমন দেখলেন? এত এত গোল, 10টি গোল একটি ম্যাচে, অকল্পনীয়। এটা আমার মনে হয় যে ইংলিশ ফুটবল ওরা আউট অফ ফ্রাস্ট্রেশন তারা খেলেছে আমার মনে হয়। আচ্ছা, ওদের ভিতর কোনো মানে আশ নাই যে আমাদের জিততে হবে। সো এই জায়গাগুলো ফুটবল হার জিত থাকবেই, বাট এত গোল ডিফারেন্স হবে এটা আমরা কল্পনা করতে পারি না। এবার ওয়ার্ল্ড কাপে রক্সি ভাই, আমি তোমার কাছে আসবো কারণ তোমার প্রিয় টিম নিয়ে কথা হবে অবশ্যই পুতুল। রক্সি ভাই, এবার ওয়ার্ল্ড কাপে অনেক কিছু নিয়ে ফিফা সিদ্ধান্তকে আসলে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে গতকালকের ম্যাচটাও ছিল, যেমনটি অলরেডি আসলাম ভাই বললেন যে ইংল্যান্ড হয়তো জিততেই চায়নি, তারপরে জিতে গিয়েছে, এতগুলো গোল হয়েছে। আসলে বেসিক্যালি আমরা যদি যাই এই ফুটবলের শেষ সময় এসে, এবং প্রত্যেকেই বলেছে এর আগেও যতগুলো ওয়ার্ল্ড কাপ হয় তৃতীয় স্থান নির্ধারণের এই ম্যাচটার কোনো ইন্টারেস্টই থাকে না, এবং যারা সবাই একটা আক্ষেপ এবং উচ্ছ্বাস থাকে যে আমরা ফাইনাল খেলবো, ফাইনালে বাদ পড়ার পরে ওই মেন্টালিটি থাকে না প্লেয়ার অ্যান্ড কোচেস। তো এই ম্যাচগুলোকে এমনই হয় যে তারা তার 11-এর অনেক প্লেয়ারকেই রেস্ট দেয়, এবং কালকেও আমরা দেখেছি দুটো টিমে অলরেডি 7 জন করে নতুন প্লেয়ার তাদেরকে ইন করানো হয়েছে, একটা নতুন শেপে খেলানো হয়েছে, এবং বলেছে যে তোমরা যা করো, কোচের কোনো কাজ নেই। তো ওইরকম অবস্থা আজকে কালকে যা দেখলাম, যে কারো ডিফেন্ডিং নাই, অল আউট ফুটবল, ওপেন খেলছে, যে পাচ্ছে সেই গোল করছে, এবং ডিফেন্ডিংয়ের চ্যালেঞ্জ মনেই হলো না যে করছে, এবং মনে হচ্ছে যে এটা একটা সাজানো খেলার মতো, এত গোল, এত কম্পিটিশন, এরকম না। এবং যেটার কম্পিটিশন নিয়ে যেটা চিন্তা করা হচ্ছিল যে এইবার গোল্ডেন বল এবং বুট, তো গোল্ডেন বুট তো মানে অবভিয়াসলি এত কম্পিটিশন, এত ধারাবাহিক, মেসি এবং সাথে এমবাপ্পে, পিছন থেকে আর্লিং হালান্ড ছিল সাথে, তারপরে আমরা যদি জুড বেলিংহাম এবং হ্যারি কেইন 6, তো এই ম্যাচে যদি কালকে হ্যারি কেইন এবং জুড বেলিংহামকে নামানো হতো, বেলিংহাম লাস্টে নেমে দুটো মুভমেন্টে একটা গোল করে ফেলেছে, আর একটা গোল হলে দেখা যায় ওর হয়ে যেত, এবং পেনাল্টি নিয়ে শুট আউটে বসিয়ে আবার তাকে দিয়েছে সাকাকে, এবং সে এটা রেকর্ড করে রাখলো যে হ্যাট্রিক হয়। তো এই ম্যাচটা এত বেশি ওপেন ছিল এবং গোলের জন্য, তো সেখানে ফ্রান্সকে যেভাবে চিন্তা করেছিলাম ইংল্যান্ডের চেয়ে ফ্রান্স সব কিছুতে এগিয়ে আছে, কিন্তু ম্যাচে দেখা গেছে প্রথম যে চেঞ্জটা এসছে, তারা প্রথম হাফে 4টা গোল রিসিভ করেছে কমপ্লিটলি, তখন টেনশন, দিদিয়াম দেশাম হাফ টাইমে তখন 4 জন প্লেয়ারকে চেঞ্জ করার পরে তখন ওরা ম্যাচে আসে, এবং 48 এবং 52 মিনিটে 2টো গোল করে ফেলে এমবাপ্পে। এই ম্যাচে তখন 4-2, 4-3 এই কম্পিটিশনটা আসতে থাকে, এবং সেকেন্ড হাফে আমরা অনেক এনজয় করেছি। আসলে ফুটবল গোলের খেলা, গোল বেশি হলে মজা লাগে, এরকম ওপেন হয়, কিন্তু আজকে যে খেলা হবে সেটাতে একটু চিন্তাই করা যায় না যে এত ফাইনাল। কিন্তু আবার ফুটবল যে কোনো জিনিসই হতে পারে, আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি যান, কিন্তু এই একই আর্জেন্টিনা এবং ফ্রান্স 3-3 গোলে ড্রর পরে যে ট্রাইব্রেকার হয়েছে, তখন 6টা গোল দেখতে পেয়েছি। তো আসলে ফুটবল এনজয় করার মতো, এবং সেই রকম এনজয় হবে। বাট ইয়েস, আমার কাছে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের যেটা মনে হয়েছে এই ম্যাচটা থেকে, হয়তোবা খেলার ইচ্ছা ছিল না, কিন্তু ফ্রান্স যেটা করতে পারতো, তাদের এত একজন মানে কি বলবো কোয়ালিফাইড লেজেন্ডারি একজন কোচ, তার ডাগ আউটের বিদায়টা আরেকটু সুন্দরভাবে দেয়া যেত, জয় দিয়ে দেয়া যেত। এমবাপ্পে গোল্ডেন বুট পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়, কারণ লিওনেল মেসি নিশ্চয়ই হ্যাট্রিক করবেন না, বা 2টো গোল করা ফাইনালের ম্যাচে, ইটস টু টাফ। সো সেদিক থেকে এই ম্যাচটার গুরুত্ব শুধু এতটুকুই। পুতুল,
এই ম্যাচটা কি দেখা হয়েছে? ম্যাচটা দেখা হয়নি, কালকে ঢাকার বাইরে ছিলাম একটা অনুষ্ঠানের জন্য, সারা রাত গাড়ির ভিতরে একটু পরপর স্কোরটা দেখছিলাম, যতবার ঢুকছি আমি ফেসবুকে দেখছি কি প্রথমার্ধে 4-0, তারপরে একটু পরে আবার ঢুকলাম, 4-2 দেখি মানে ম্যাচের সমতা চলে আসছে মনে হচ্ছে, অবশেষে 6-4। তো অবিশ্বাস্য ফলাফল আর কি। অবিশ্বাস্য। এবং আমার প্রশ্ন হচ্ছে সাকাকে এতদিন কেন নামানো হয়নি? এতদিন কোথায় ছিলেন? এক্স্যাক্টলি, সাকা ইজ এ ভেরি গুড প্লেয়ার এবং ওর অনেক কোয়ালিটি আছে যেটা অনেক প্লেয়ার ভিতর এটা নাই বললেই চলে। সো আমি জানি না ওনাদের অথরিটি এবং কোচ ভালো বলতে পারবেন, ডেফিনেটলি কোনো স্ট্র্যাটেজিতে তাকে পরে নামিয়েছে, বাট ফার্স্ট ইলেভেনে আসার মতো প্লেয়ার। এক্স্যাক্টলি, এবং এসেই তিনি হ্যাট্রিক হ্যাঁ। করলেন। তো আর্জেন্টিনার সাথে ম্যাচটা সময়ও কি করতেন? নেমেছে, গ্রুপ পর্যায়ের ম্যাচে নেমেছে। হ্যাঁ। ওদের আসলে যে তুখেলের যে টিম ট্রেনিং ছিল, এটা দুটো স্টাইলে খেলে। যখনই ওরা 4-2-3-1 খেলে তখন উইং বেস বেশি খেলে, যখন 4-3-3 খেলে তখন অ্যাটাক মোর করে। তো ওরা দুটো প্লেয়ার দুদিকে চেঞ্জ করে, সাকাকে অল্প জায়গার মধ্যে দিলে সে ভালো করে। এখন আবার অপোনেন্ট টিম যখন ব্লক বেশি করে তখন আবার ওদের দুটো উইং আমি বলি, একটা মাদুকে ও রাইট সাইড দিয়ে খেলে এবং সাকা বুয়া সাকা লেফট সাইড দিয়ে খেলে গ্রোডন, এবং ওখানে আবার চেঞ্জ করে রাশফোর্ডকে নামায়। তো এই যে অনেক প্লেয়ার থাকলে একটা টিমের জন্য, কোচের জন্য একটা ফিজিক্যালি প্রবলেম থাকে যে টিম সেটিং কি করবে, এন্ড অপোনেন্ট দেখে বানানো হয়। তো এর আগে দুটো ম্যাচেই সাকাকে চান্স দেওয়া হয়েছিল, আবার উঠিয়ে নেওয়া হয়েছে, পরে আবার চেঞ্জ করেছে। তো এই ম্যাচটা আসলে ওপেন, আমি বারবার বলছি যে ডিফেন্ডাররাও মনে হচ্ছে আমি গোল করবো, আমার ডিফেন্স করা দরকার নেই, গোল হোক। তো এরকম ওপেন দিলে তো এরা যে টপ প্লেয়ার তারা তখন এটা ফিনিশ করে। এবং সে লাস্ট আর্সেনালে খেলছে 4 বছর ধরে, আর্সেনালের অ্যাক্টিং ক্যাপ্টেন, এবং সেই জায়গা থেকে এবার অনেক ভালো অ্যাসিস্ট করেছে এবং গোল আছে। আর্সেনাল এবার অনেক বছর পরে ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অনেক আপকামিং। হ্যাঁ, এবং টুখেলের জন্য এই টিমের বেশিরভাগ প্লেয়ারই এবার সামনে আরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। এদের বয়স সবারই 23 থেকে 27 বছর, খুবই young একটা team। এবং পরের ওয়ার্ল্ড কাপ এই যে একটা, এবং ইংল্যান্ডের জন্য এই তৃতীয় ম্যাচটা, তৃতীয় স্থানও কিন্তু একটা বড় ব্যাপার। 66-এ তারা ওয়ার্ল্ড কাপ নিজেরা ওদের দেশে করেছিল, ওইবারই চ্যাম্পিয়ন হয়েছে, এরপরে তারা কোয়ার্টার ফাইনালি পার হতে পারেনি। তো আজকে সেমিফাইনালে যে হেরে তারা থার্ড হয়েছে, এটা অনেক বড় ফ্রান্স একটু প্রাপ্তি। কম গুরুত্ব দিয়েছে, সেজন্যই রেজাল্টটাও সেটাই বলছে। যাই হোক, আমি একটু মানে এই ম্যাচ থেকে বের হতেই চাই, তবে হ্যারি কেন কিন্তু নিশ্চিত করেনি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন না। তিনি বলেছেন লিওনেল মেসি হচ্ছে তার ইন্সপিরেশন, সো লেটস সি। তো এই ম্যাচ থেকে বের হয়ে ফাইনাল ম্যাচে ঢুকতে চাই, টান টান উত্তেজনার, কোটি কোটি দর্শকের কিন্তু ঘুম হারাম। তো তার আগে আমি একটু অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ফুটবলার এবং ফুটবল অ্যানালিস্ট আবু জুবায়ের দ্বারা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং ফাইনালের আগে আপনার প্রেডিকশন, আপনার এক্সপেকটেশন সবকিছু জানতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, আর আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমি চাই যে এবারও তারা যাতে আর্জেন্টিনা এবং মেসি যাতে চ্যাম্পিয়ন হয়। যদিও মনে করেন যে আমাদের এমবাপে কালকে গোল করে গোল্ডেন বুটটা তারই পাওয়ার যোগ্যতা অলরেডি অর্জন করেছে, কারণ ফাইনালে 2 গোল 3 গোল করার মেসির মনে হয় এখন আগের বয়স নাই, তখন ক্ষমতা নাই। তবু যদি ওরা চ্যাম্পিয়ন হয়, নাই দেখে তো বেশি ভালো খেলছে, কিন্তু ভালো খেললেও কিন্তু সেই খেলাটা খেলছে না, সে হয়তো ফিনিশিং এ দিচ্ছে। সেই খেলাটা আমরা ওয়াচ করছি মাঠে। তো হ্যাঁ, দাঁড়া ভাই আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমি আর আরেকটা জিনিস হচ্ছে হলো এই স্পেন যে খেলা খেলছে, অবশ্যই তারাও দাবিদার যে তারা চ্যাম্পিয়ন হয়, কেউ কিছু মনে করতে পারবে না। কিন্তু আমার মনে হয় এবার মেসির হাতেই ট্রফিটা উঠুক। বিভিন্ন লোকের সাথে কথা বলে, আমি বিভিন্ন বিশ্লেষকের সাথে কথা বলে আমরা বুঝি যে মেসির এবারই মনে হয় শেষ খেলা, এবং মেসি যদি এবার ওয়ার্ল্ড কাপটা হাতে পায়, আমরা যারা আছি দর্শক, বিশেষ করে আর্জেন্টিনার শুধু দর্শক না, যারা আর্জেন্টিনাকে ফলো করে তারা সবাই খুশি হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আজকে খেলা দেখতে যাব, আর এখানে ট্রাম্প খেলা দেখতে আসবে এবং সে অনেকক্ষণ মাঠে থাকবে, এই কারণে আমাদের প্রচুর হাঁটতে হবে। এই জন্য দোয়া করেন আমার জন্য। দাঁড়া ভাই, আমাদের আরেকটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে তো উৎসব মুখর একটা পরিবেশ চলছে পুরো বাংলাদেশে, এবং রাত 1টার সময় যে কি হবে, রাস্তায় ঢল নেমে যাবে, খেলা দেখতে যাওয়ার জন্য বড় বড় স্ক্রিন টানানো হয়েছে বিভিন্ন জায়গায়। এবং যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে তো মিছিল তো অবভিয়াসলি আমরা দেখতেই পাবো, সবাই আমরা সেটাতে অ্যাটেন্ড করবো ডেফিনেটলি। নিউ ইয়র্কের কি অবস্থা সেখানে? আসলে ফুটবল উন্মাদনা কতটুকু? উন্মাদনা অ্যাকচুয়ালি আমাদের এখানে তো
তেমন ওপেন কোনো জায়গায় অনুষ্ঠান দেখাই না, দু একটা পার্কে ছাড়া। আমরা আমাদের কোম্পানি গোল্ডেন এজের মাধ্যমে আমরা একটা হল নিয়ে বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছি। বিভিন্ন বাঙালিরাও বিভিন্ন জায়গায় তারা দলবদ্ধ হয়ে খেলা দেখবে। আর মেনলি নিউ জার্সি, যেহেতু এখান থেকে অলমোস্ট 30 মাইল দূরে, নিউ জার্সিতে বাংলাদেশিরা তেমন নাই, তবুও বিভিন্ন সম্প্রদায়ের লোক ফ্যান জোনে এই উপলব্ধি করছে, কিন্তু বাইরে তেমন সাজসজ্জা নাই। ফাইনাল যে খেলা সেরকম বোঝা যাচ্ছে না, যেটা আমরা ঢাকাতে থাকতে দেখতাম যে ফাইনাল মানেই বিরাট ব্যাপার। তবুও এবারের অন্যবারের তুলনায় অনেক চেষ্টা করছে তারা, কিন্তু যেহেতু অনেক বড় শহর, বিভিন্ন জাতি এখানে আছে, তারা সবাই বিভিন্ন খেলাধুলা এখানে পপুলার, ফুটবলের সকারের চেয়েও বেসবল, হ্যান্ডবল, জি, থ্যাংক আইস ইউ হকি, বাস্কেটবল, এই দারা কারণে ভাই। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি অনেক মানে দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনার দলের জন্য শুভকামনা অবশ্যই। তবে একটা কথা দারা ভাইয়ের সাথে মানে একমত পোষণ করে আমি বলতে পারি, বাংলাদেশে দুটো জিনিস খুব বেশি করে সেলিব্রেট করা হয়, যেটা পৃথিবীর আর কোথাও করা হয় না। একটা হচ্ছে ঈদ, আর একটা হচ্ছে ফুটবল। এটা নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত আই হবেন। এগ্রি উইথ ইউ। পুতুল, আর্জেন্টিনা ভার্সেস স্পেন, মন এবং ব্রেন দুটো কি বলে, কোন দল জিতবে? মন এবং মাথা দুটোই বলছে আর্জেন্টিনা জিতবে। ওকে, কঠিন হবে নিঃসন্দেহে, একটা একেবারে খুবই কাছাকাছি একটা ম্যাচ হবে, কিন্তু অসম্ভব নয়। কারণ স্পেনও যে শুরুর থেকে একেবারে খুব বড় বড় ব্যবধানে জয়ী হয়ে এসছে তা কিন্তু নয়। স্পেনের বিধ্বংসী রূপটা আমরা দেখা শুরু করলাম ফ্রান্সের ম্যাচ থেকে। রাইট। তো আবার আর্জেন্টিনার দিকে যদি তুমি তাকাও, তাহলে গত 2 ম্যাচ তাদের যে ভয়ঙ্কর একটা রূপ, আগ্রাসী রূপ, সেটাও কিন্তু খুব সহজে সামাল দেওয়ার কথা নয় স্পেনের। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা একেবারে মানে সমান সমান 50-50, মানে একদম 50-50 খেলা হবে। দেখা যাক, কিন্তু বাকিটা আর্জেন্টিনা জিতবে মন বলছে। ওকে, বাট আমি এখানে একটা জিনিস তোমাকে মনে করে দিতে চাই যে একেবারে শুরুর দিকের যে খেলা, সেখানে স্পেন যে শুরুই করেছিল কেপ ভার্দের সাথে যেভাবে ড্র করে, সেই ম্যাচ থেকেও কিন্তু একটা জিনিস তারা জানান দিয়েছে যে প্রত্যেকটা ম্যাচে তারা আরো বেশি সুসংগঠিত হয়েছে, কিন্তু তাদের ডিফেন্স এত বেশি স্ট্রং, তারা কিন্তু গোল কনসিড করেনি। শুধুমাত্র একটা থ্রু আউট দিস টুর্নামেন্ট একটা মাত্র গোল কনসিড করেছে, সেই সলিড ডিফেন্স। এবং অ্যাট দ্য সেম টাইম তাদের অ্যাটাকিংয়ে তো আমরা জানি যে গতির একটা ব্যাপার আছে, লামিন ইয়ামাল রয়েছে, মিডফিল্ড এত চমৎকার, এত রদ্রির মতো একজন মানুষ, ভয় পাচ্ছি, হ্যাঁ ভয় পাচ্ছি, তাকে একটু সে বোতলবন্দি করা গেলে আনসাং হিরো। আমার কাছে মনে হয় সে আনসাং হিরো, এবং সে পুরো মাঠটাকেই খেলায়, মানে কিন্তু নিজে আসলে অদৃশ্য থাকে। তার থাকাটাই অনেক বড় ব্যবধান এনে দেয়। 94% তার শট কিন্তু অ্যাকিউরেট ছিল, এবং 655টি তিনি শট নিয়েছেন, সেটা কিন্তু সর্বোচ্চ এবারের ওয়ার্ল্ড কাপে যতগুলো মিডফিল্ডার বা যতগুলো ফুটবলার রয়েছে। তো সেদিক থেকে আমার কেন জানি মনে হয় জি, আমার এই জন্য তোমাকে প্রশ্ন করেছি যে ব্রেইন এবং মাইন্ড কি বলে। আমার মাইন্ড বলে আর্জেন্টিনা জিতবে, ব্রেইন বলে যে স্পেন একটা বেশ ভালো টক্কর দিয়ে শেষ মুহূর্তে জিতেও যেতে পারে। সো দুজন ফুটবলের মানুষ আছে আমাদের সাথে, আমরা আসলে ট্যাকটিক্যাল পার্টটা তাদের কাছ থেকে শুনতে চাই ছোট্ট একটা বিরতির পরে। ভিউয়ার্স, সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছিলেন হিথিয়া মিনাজি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে এটিএন বাংলার বিশেষ এই আয়োজন হিথিয়া মিনাজি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। আমি আছি, সঙ্গে আছেন আপনারা, এবং সেই সাথে রয়েছেন তিনজন ভীষণ প্রিয় অতিথি। আমার সাথে রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সেই সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী পুতুল, এবং সেই সাথে সাবেক জাতীয় ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আসলে আর্জেন্টিনা ভার্সেস আমরা স্পেনের কথা যদি বলি, সবাই শুধু বলছে যে লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি। আমি এখানে একটু ডিফার করি। আমার কাছে মনে হয়নি যে এই দ্বৈরথটার থেকেও আরো অনেকগুলো দ্বৈরথ রয়েছে। আমরা রদ্রির কথা বলেছি, আমার মনে হয় রদ্রি ভার্সেস এনজো ফার্নান্দেজ, এটা একটা মানে হতে পারে একটা দৌড়ের ব্যাপার, একটা হচ্ছে অ্যাটাকের ব্যাপার, আরো গতির ব্যাপার, আরো অনেক কিছু ক্যালকুলেশনের ব্যাপার। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলাম ভাই, আপনি কোন দলটাকে এগিয়ে রাখছেন? ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, কারণ এই দলটা অনেক দিন ধরে একটা দল, এবং প্রতিটা প্লেয়ার তাদের প্রতিটা লো ফল্ট সব জানে, কার কোথায় খামতি আছে কি আছে সব জানে। সো তারা নিজেদেরকে কভার করে ফুটবল খেলে এসছে, এবং এখন আজকে ডিপেন্ড করবে যে এই গতির সঙ্গে
কতটুকু তারা তাল মিলিয়ে খেলতে পারবে, দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন। কারণ কিছুটা হলেও এই আর্জেন্টিনা টিমটার পুরা টিমটার একটা বয়স হয়েছে, একসঙ্গে ওরা অনেক দিন। তবে মেসি এবং আর্জেন্টিনার যে প্লেয়ারগুলো, এদের একটা অ্যাডভান্টেজটা হলো এরা মায়ামিতে ফুটবল খেলেছে, লিগ খেলেছে, রাইট। দে নোজ ইচ অ্যান্ড এভরি বাউন্স অফ দ্যাট গ্রাউন্ড। এই জায়গাটা তারা কিছুটা হলো এগিয়ে আচ্ছা। থাকবে, রাইট। তো যার জন্য ওই ফিল্ডের অ্যাডভান্টেজটা তারা পাবে। বাট গতির সঙ্গে কতটুকু তারা তাল মিলিয়ে ওদেরকে প্রোটেক্ট করতে পারবে, দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন। যদি ইয়ামেলকে তারা যদি কন্ট্রোল করতে পারে, ম্যাচ উইল বি ইন ফেভার অফ আর্জেন্টিনা। লামিন ইয়ামাল এবং লিওনেল মেসির একটা ফটোশুট 2007-এ, সেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, অনেকটা রূপকথার গল্পের মতো। বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এটা আসলে ফুটবল যে কখনো কখনো জীবনকেও ছাপিয়ে যায়, সেটার একটা দারুণ এক্সাম্পল এটা। এবং LM10 লিওনেল মেসি কিন্তু সেটা বলেছে যে অবিশ্বাস্য একটা ব্যাপার, বাট এটাই হচ্ছে ফাইনালে দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, পার্টিকুলার এই জায়গাটায় পুতুল তোমার কাছে কেমন লেগেছে? এটা কিন্তু আমার কাছে রূপকথার গল্পের চেয়ে সুন্দর মনে হয়েছে। সত্যি, মানে নিয়তি কোথায় কাকে নিয়ে যায় কেউ জানে না। হ্যাঁ। গতকালকে মেসিকে প্রেস কনফারেন্সে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়ামালকে নিয়ে কি তার বক্তব্য কি। তিনি কিন্তু একটা খুব চমৎকার ইঙ্গিতও দিয়েছেন সেটাতে। তিনি বলেছেন যে হ্যাঁ, ইয়ামালের পক্ষে অবশ্যই বিশ্ব রেকর্ড করা সম্ভব, তবে এবার নয়। তার মানে এবার তাকে করতে দেওয়া হবে সুতরাং না। একটু অভিজ্ঞতাকেও তোমরা দাম দাও। হ্যাঁ, তারুণ্য তো অবশ্যই, কিন্তু Exactly. মনে হয় তারুণ্য থেকে যেতেও পারে এই জায়গাটায়, অভিজ্ঞতার জায়গাটায়। রাইট, এক্স্যাক্টলি। এবং স্ক্যালোনি বলেছেন ইয়ামেলকে যদি সম্ভব হতো তিনি আসলে তালা দিয়ে রাখতে রুমের মধ্যে, সেটা তো সম্ভব নয়। বাট আমার কাছে মনে হয় ইয়ামাল ভার্সেস নিকোলাস তাগলিয়াফিকো এই মানে দ্বৈরথটা হতে পারে। আবার ট্যাকটিক্যাল জায়গায় আসলাম ভাই বলেছেন আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। রক্সি ভাই, আপনার অপিনিয়ন জানতে এখন চাই। এই ফুটবলটা আসলে ডিফারেন্স এখানে যেটা বলছি, আমরা যেটা দেখে আসছি, আসলে ফ্রান্স যেটা ফুটবল খেলে, স্পেন যেটা ফুটবল খেলে, সেই জায়গাটাকে এখন ফুটবলের শৈল্পিক সবচেয়ে দৃষ্টিনন্দন ফুটবল বলে। ট্যাকটিক্যালি যেটা ওরা অনেক বেশি এটাকে পজিশন টু পজিশন যায়, এত বেশি পজিশনে রাখে, দখল থেকে পজিশন চেঞ্জ করা। তো সেই জায়গায় টিকি টাকা, যেটা ওদের ফিউ যে ওয়ার্ডটা আসে, অন্য টিম যখন 3 থেকে 4 বার টাচ করে, ওরা ওই জায়গায় 6টা টাচ করে ফেলে। এবং অপর টিমের যে বেসিক এই পাসগুলোর সাথে সাথে ওপেন স্পেস তৈরি হয় এবং প্লেয়ার পজিশন রোটেট করতে থাকে। এবং আপনি যখন দেখবেন, যেটা আমাদের এখন সবচেয়ে স্পেনের অ্যাডভান্টেজ হলো, কুকুরও খেলতে থাকে, অনেক ঝাঁকড়া চুল, সে উইং থেকে অনেক বেশি ফরওয়ার্ডে ওঠে, কখন যে অ্যাটাকার হয় কখন ডিফেন্ডার হয়, এত ট্রানজিশন, এত রান, এত বেশি। এবং ওদের দুটো ফুল ব্যাক সেই জায়গায়। আবার লাস্ট ম্যাচে পেড্রো প্রো, ও কিন্তু উঠে গোল করে ফেলেছে ইয়ার সাথে, স্পেনের সাথে। তো এই ডিফারেন্সগুলি হলো এই টিমের অনেক বেশি অ্যাটাকিং সাইড, যেটাকে মনে করা হয়। এবং ওদের মাস্টার মাইন্ড এখানে হলো প্যাড্রি, ক্যাপ্টেন, ওর সাথে হলো ফাবিও রুয়েস, সেও দুর্দান্ত খেলে। তার জায়গায় আবার পরে চেঞ্জিংয়ে রড্রি, প্যাড্রি এবং গাভি, অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, কিন্তু সবাই খুব ইয়াং। এবং সেদের যে আসলাম ভাই যেটা বললো, অনেক গতি এবং অনেক বেশি পাস খেলে। ওরা একটা প্ল্যানের মধ্যে যায়, অন্য কোনো অ্যাটাকিং এবং ফাস্ট কোনো কাজ করে না। সেই জায়গা থেকে একটু ডিফিকাল্ট যে ওদের ডিফেন্ডিং ওয়ার্ক ভালো, অ্যাটাকে সেট আপ হয়ে যায়। আর আর্জেন্টিনার যেটা প্রবলেম আছে, আমরা এই দুই ফুল ব্যাক নিয়েই চিনতে আছি। এখন পর্যন্ত আর্জেন্টিনা যত গোল খেয়েছে, এই মালিনি, মাদিনি এবং তাকে ফেলে, আমরা আগেও অন্য প্রোগ্রামে বলেছি, তো এদের অ্যাটাকটা তো নাই। সাপোর্টে আবার ওখানে যে খেলে রোমেরো এবং হলো মার্টিনেজ, লুসান্তো মার্টিনেজ, খুব ডেঞ্জারাস প্লেয়ার, অনেক অ্যাগ্রেসিভ, অনেক ফাইট করে, কিন্তু ওই আবার মিস্টেক করে। যতগুলো আমরা গোল দেখেছি, 7টা গোলের 6টা গোলই হচ্ছে ওর থেকেই। তো এই যে বড় জিনিস। এবং যেটা একটু প্রবলেম আছে, মার্টিনেজ গোলকিপার, সে আগের 4 বছরের আগে যে ফর্ম, এবং লাস্ট ইংলিশ লিগেও দেখেছি অ্যাস্টন ভিলা খেলে, ওই জায়গায় নেই। একটা গোলকিপার কিন্তু একটা টিমকে অনেক বেশি মোরাল আপ করে, আমরা যারা খেলেছি আসলে বলতে পারবে। তো অ্যাজ এ ক্যাপ্টেন অলওয়েজ আমরা এখন মেসি নির্ভর হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আপনি এমিলিয়ানো মার্টিনেজের কথা বললেন, তার হাতের কিন্তু একটা ইনজুরি আছে এবং সে কিন্তু অপারেশন করতে হবে ফাইনালের জন্য, মানে এই ওয়ার্ল্ড কাপের জন্য এখনো করায়নি। তো খেলতে হবে, বা আমি যদি একটু ইয়েতে যাই, কোনো ট্রিটমেন্টে যাই, তাহলে আমি টিমে খেলতে পারবো না। সেই জন্য সে ওই ব্যান্ডেজ বা ট্রিটমেন্ট করেই সে খেলছে। সেই জায়গা থেকে এই জন্য কি ইংল্যান্ডের ওই যে বোতলের মধ্যে যে নাম লেখা ছিল, সেখানে কিন্তু অন্যান্য গোলকিপারের নামও ছিল। না, ওটা তো স্বাভাবিক। একটা জিনিসের ট্যাকটিক্যালি একটা টিম কত বেশি সিরিয়াস হয়। এবং ইংল্যান্ড মনে করছে আমরা ওই ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়ে যাব, এবং কে কোথায় মারে এই জায়গাগুলোকে ক্লিনফোর্ড এবং একটা ডাটা করে নিয়ে আসছে, এই রাইট সাইডে ওর নাম এরকম। তো এই জিনিসটা আসলে বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড কাপ এই ম্যাচগুলিকে কতভাবে চিন্তা করে, কিভাবে ঘুমাচ্ছে, তারপরে কিভাবে যাচ্ছে, সব কিছু নিয়ে অনেক হাইপ। তো আসলে ডিফারেন্স ফুটবল কিন্তু অন্য জায়গায়। আর্জেন্টিনা এবং
স্পেন আসলে বলা যায় না, দুটোই 50-50 ম্যাচ। আমি বারবারই বলেছি আর্জেন্টিনার দিক থেকে এক্সপেরিয়েন্সের দিক থেকে আমিও 1 পয়েন্ট আগে রাখছি 51 আর 49, কিন্তু স্পেন যদি তাদের 51 কাকে দিচ্ছেন? আর্জেন্টিনা যেহেতু এক্সপেরিয়েন্স, এখানে মেসি আছে। আমি আর্জেন্টিনার সাপোর্ট না হলেও আর্জেন্টিনার ফুটবল নিয়ে এবং আমরা যেটা খেলি এটা মেন্টালিটি, একটা উইন করা ম্যাচ পরপর 3টা ম্যাচ কামব্যাক করা, পিছন থেকে আসা, ডমিনেট করে অল্প সময়ের মধ্যে গোল বার করা, এটা একটা ট্রিভেন্টাস মনোবল এবং এটা একটা বড় টিম ওয়ার্ক। এবং চ্যাম্পিয়ন হতে গেলে একটা বড় টিম ওয়ার্ক লাগে, টিম বিহাইন্ড টিম, এবং যারা বাইরে থাকে স্টাফ সবাই মিলে এই টিমের জন্য ফাইট করছিল। তবে এই ফাইনালের আরেকটা মজা হচ্ছে গুরু শিষ্যের একটা লড়াই হতে পারে, লাফুয়েন্তা অবশ্যই। এবং সেই সাথে স্ক্যালোনির, এটা দেখাও খুব ইন্টারেস্টিং হবে। তবে এবার ওয়ার্ল্ড কাপে আরেকটা জিনিস খুবই নজর কেড়েছে, মানে আমি জানি না এটা আমার হয়তোবা, আমি যেহেতু ফুটবলের মানুষটা, আমি স্পোর্টস লাভার হিসেবে আমার কাছে এটা মনে হচ্ছে যে লো ব্লক ডিফেন্স, ইভেন দো এরকম বিগ বিগ টিমগুলোও কিন্তু করেছে। তো ফাইনাল ম্যাচে তো এরকম কোনো সম্ভাবনা নেই নাকি আছে? এই ম্যাচটা ওপেন হবে, খুব ওপেন হবে, ওপেন হবে এবং কিছুটা হলেও তো ঘর সামলিয়ে খেলবে। বাট স্পেন আমার মনে হয় ওরা অল আউট খেলবে, অল আউট খেলবে, বিকজ তবে অফ ইয়ুথ জেনারেশন। ডেফিনেটলি। তবে আপনি একজনের কথা বলতে ভুলে গিয়েছেন আমার মনে হয়, দানি ওলমো। ক্রিয়েটিভিটি কাকে বলে সেটা কিন্তু তিনি প্রত্যেকটা ম্যাচে শো করেছে। আর কুবার্সি আমি আলাদা করে ডিফেন্ডার তার কথা বলছি, তার কারণে কিন্তু বেসিক্যালি গোল খায় নাই, কিন্তু নাম হয়েছে গোলকিপারের বেশি। এটাই এজ এ অফেন্সিভ বেস্ট ডিফেন্স। হ্যাঁ, আপনি যত অ্যাটাক করবেন, অপোনেন্টের উপরে থাকবেন, অপোনেন্টের পজিশনে থাকবেন, আপনি ডিফেন্স অলওয়েজ সেফ থাকবে। সেখানে এই দুটো প্লেয়ার ওরা কিন্তু বার্সেলোনায় খেলে। হ্যাঁ, ওলেমো নাম্বার 10 পজিশনে দুর্দান্ত খেলছে, অরিজিনালি খুব বেশি পজিশন চেঞ্জ করে ফেলে। লামিয়াল তো আছেই, আবার রাইট সাইড থেকে আমরা দেখছি বাউন্সকে খেলতে। হ্যাঁ, তো ওই হেল্পটা করে। সেখানে সেন্টার ব্যাক থেকে অনেক বেশি যে সিনিয়র ল্যাপোর্তে ওখানে হোল্ডিং করে, আর হলো কুবাসিস উঠে খেলে, এবং কুবাসিসের দুর্দান্ত আউট অফ বক্স শুটিং এর রিবন বলে যে গোল করেছে। দুটা টিমের দুটা ম্যাচে লাস্ট যেটা ছিল, আমরা যদি বলি সুপার সাব ম্যারিনো যে নামে আছে, হ্যাঁ ম্যারিনো, তো অলওয়েজ মাইকেল ম্যারিনো যে মেচাল ম্যারিনো নামার পরে এই গোলগুলি হচ্ছে। তো আজকের ম্যাচটা আসলে বলতে গেলে প্রত্যেককে নিয়ে বলা উচিত স্পেনে, কিন্তু এফেক্টিভ অনেক বেশি প্লেয়ার। আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি এনজো ফার্নান্দেজের কথা বলেন, দূর পাল্লার যে শট সেটাও কিন্তু অনেক বিখ্যাত। আমি একটু পুতুলের কাছে শুনি, মেসির গোল্ডেন বল হয়তোবা নিশ্চিত, গোল্ডেন বুট কি পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখছো? দুটো গোল করা কি পসিবল? সম্ভব। হ্যাটট্রিকও করা সম্ভব নাকি? এবার ওয়ার্ল্ড কাপে করেছে, কারণ ফুটবল একদমই অনুমান নির্ভর খেলা নয়। তুমি যদি আমাকে বলো কয় গোলে জিতবে, সেটাও আমি বলবো না, কারণ বলবে না। আমি তো প্রেডিকশন জিজ্ঞেস করব একদম শেষ পর্যায়ে, কিন্তু ধারণাটা তো আর্জেন্টিনা আসলে ভেঙে চুরে শেষ করে দিয়েছে গত কয়েকটা ম্যাচে। তুমি কি বলবে? মানে আসলে অনুমান করার কোনো সুযোগ নেই, তবে সম্ভব, সবই সম্ভব না। আর লিওনেল মেসি আমি অলওয়েজ বলি যে তিনি যতক্ষণ দলে আছেন ততক্ষণ তিনি যদি জ্বলে থাকতে পারেন পুরো ম্যাচ জুড়ে, তাহলে যে কোনো কিছু সম্ভব। এক্স্যাক্টলি, আসলে তিনি বল সহ খেলেন, বল ছাড়াও খেলেন। পুরো টুর্নামেন্টে আমরা তাকে হাঁটতেই বেশি দেখেছি, 5 কিলোমিটার করে প্রত্যেকটা ম্যাচে তিনি হেঁটেছেন। অনেক সময় মনে হয়েছে উনি মনে হয় ম্যাচের ভেতরেই নাই, কিন্তু তিনি বেসিক্যালি তখন নকশা করতে থাকেন। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে মেসির সাথে সামথিং এক্সট্রা ফ্রম গড অলমাইটি, কিছু একটা তার মধ্যে আছে। এটা তার লাস্ট ডান্স, সো ডেফিনেটলি আমরা চাইবো একটু সেলিব্রেট করতে। একেবারে শেষ পর্যায়ে আমি একটু প্রেডিকশন শুনবো, গোল প্রেডিকশন। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বেশি, টাই ব্রেকারে যাবে। ওকে, টাই ব্রেকার শুনলে একদম আরো বেশি হার্টবিট বাড়তে থাকে। রক্সি ভাই? আমি প্রেডিকশনে যদি যাই 2-1 আর্জেন্টিনা জিতবে 2-1 এ, কিন্তু ম্যাচ 1919 এর পরে এক্সট্রা টাইম পর্যন্ত যে এক্সট্রা টাইম, মানে আগের ম্যাচগুলো যেমন একদম লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা তাদের ওইরকম এনার্জি ফিরে পায়, সেরকম হবে। আগে 90 মিনিট এক্সট্রা টাইম যখন যে গোল করে বের হয়েছে 3টা ম্যাচে 2টাই, ওইরকম কিছু হবে যে অল আউট তখন খেলা হবে। এই জন্য থাকবে 2-1। লামিল ইয়ামাল কি গোল পাবে? লামিয়াল একটা মাত্র গোল পেয়েছে এবার ওয়ার্ল্ড কাপে, এইবারও গোল পাবে না। আর তার একটা ইনজুরি কনসার্ন আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি নাই। থেকে আসছিল বার্সেলোনা থেকে আসার পর থেকে সে, এবং এই যে নট অনলি দ্যাট, গত ম্যাচেও কিন্তু তিনি আবার একটু মাসেলে লাগা আছে, তো সেই লেগেছে। পেজে একটা টপ ফুটবল টপ ম্যাচ খেলা কতক্ষণ খেলতে পারে এটা আমরা মাঝেই দেখবো। অ্যাজ এ কোচরা এটা অনেক কিছু লুকিয়ে রাখে, একটা বড় আলাদা করে প্র্যাকটিস করিয়েছে। পুতুল, তুমি কোনো প্রেডিকশন দিবে না? না, জিতবে এটুকুই বলতে পারি। ওকে, তাই যেন হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। প্রিয় দর্শক, আসলে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের মানে ঈদ উদযাপনের মতো হবে যদি আর্জেন্টিনা জিতে যায়, আর যদি হেরে যায় তাহলে ঠিক উল্টোটা হবে। তবে আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব, ইটস আ গেম, রেজাল্ট একটা আসবে, সেটাকে মেনে নিতে হবে আমাদের সবাইকে। ফুটবল যেন তার
তার সৌন্দর্যে আমাদেরকে মাতিয়ে রাখতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল যেন ফাইনালের মতো হয়, সেই প্রত্যাশা আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও দেখা হবে অবশ্যই এটিএন বাংলার পর্দায়। আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।